আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আমার ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে। দিস ইজ ট্রিপল ইথিওপিয়া, ইয়াহিয়া সিয়াম আমি। আর এটা আমি আছি হচ্ছে ট্রিপল সাস্টে। আমার ইন্ট্রোডাকশন ওই পাশে আছে। আজকের টপিক হচ্ছে মেশ অ্যানালাইসিস। এই অ্যানালাইসিস ব্যাপারগুলো হচ্ছে আমরা কিভাবে সার্কিট গুলাকে আরো আরো ইজিলি সলভ করতে পারি, ওটার জন্য কিছু টেকনিক। এই টেকনিকগুলো মূলত লস থেকে আসে, বাট এই টেকনিকগুলো নিজেও অনেক বেশি এস্টাবলিশ, সেজন্য এই টেকনিকগুলো আমাদের শিখতে হয়। আচ্ছা, মেশ অ্যানালাইসিস শেখার আগে কয়েকটা জিনিস আগে একটু দেখাই নিতে হবে। ধরেন এটা হচ্ছে আমাদের একটা রোধ বা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আর, এটা হচ্ছে I1 কারেন্ট এদিকে ঢুকতেছে। এখন যদি আমি আপনাদের বলি যে এটার ভোল্টেজ ড্রপ বের করে দেন, তাহলে আপনারা কিন্তু ইজিলি পারবেন I1 ইনটু আর, এটা হচ্ছে এটার ভোল্টেজ ড্রপ। আমি জিনিসটা কিন্তু এভাবে বলতে পারি যে ভোল্টেজ ড্রপ যেটা হচ্ছে, ভোল্টেজ ড্রপ ব্যাপারটা হচ্ছে আমি যে রেজিস্ট্যান্স নিয়ে কাজ করতেছি, ওই রেজিস্ট্যান্সের মধ্যে যতটুকু কারেন্ট ঢুকছে ওই কারেন্ট ইনটু রেজিস্ট্যান্সের মান, তাহলে আমরা ভোল্টেজ ড্রপের মানটা পাইতেছি। এখন ধরেন এইটুকু সেম রেজিস্ট্যান্সই আছে, এদিক দিয়ে I1 কারেন্টটা ঢুকতেছে, এটা আর, বাট এই সাইড দিয়ে I2 কারেন্ট ঢুকতেছে। এখন তাহলে কি হবে? তাহলে এখন আমি বললাম যে আমার ভোল্টেজ ড্রপটা মেপে দেন। এখন ধরে নিলাম যে I1টা I2 থেকে বড়, তখন ভোল্টেজ ড্রপটা কি হবে? আমি মাত্রই বলছি যে ভোল্টেজ ড্রপ বের করার ক্ষেত্রে জিনিসটা দেখতে হবে যে যে রোধটা নিয়ে আমরা কাজ করতেছি ওই রোধের মধ্যে মোট কারেন্ট কতটুকু ঢুকতেছে, মোট বা নেট। আমরা ওই নেট কারেন্টটা নিয়ে কাজ করি সব সময়। নরমালি আমরা এক দিক দিয়ে কারেন্ট হিসাব করি, এই জন্য আমরা নেট কারেন্টটা বুঝি না, বাট এখানেও নেট কারেন্টের ব্যাপারটা আছে। তো এখানে ধরেন এটার কথা চিন্তা করেন আগে, এখানে জাস্ট আর রোধের মধ্যে I1 কারেন্ট ঢুকতেছে, এখানে নেট কারেন্ট কত? আই নেট সমান সমান কিন্তু I1 মাইনাস 0, কারণ এই পাশে কোনো কারেন্ট আসে নাই। তখন আমরা ডিরেক্ট এখানে I1 বসাই দিতে পারতেছিলাম। বাট এখানে কি হইতেছে? এখানে কিন্তু সেম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে I1 ঢুকতেছে, আবার I2 ঢুকতেছে, আবার দুইটা বিপরীত দিকে। তো এখানে নেট কারেন্টটা কত হবে? এখানে নেট কারেন্ট হবে, আচ্ছা বেশ সমীকরণটা লিখে নেই, নেট এটা। এখানে নেট কারেন্ট হবে হচ্ছে, যদি I1টা বড় হয় তাহলে I1 মাইনাস I2 ইনটু আর, এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। এখন ধরেন যে না, এমন হইতে পারে যে I2টা বড়, তখন কি হবে? তখন হবে হচ্ছে আইনেটি থাকবে, তখন হবে I2 মাইনাস I1 এই আর, এই তো হয়ে গেল। সো আমি যে নতুন সূত্র দাঁড় করাতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো ভোল্টেজ, মানে যে কোনো রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ সমান ওই ভোল্টেজ অফ মাপার জন্য যে রেজিস্ট্যান্সটা ইউজ করতে হইতেছে আমাকে, ওই রেজিস্ট্যান্সের মধ্যে কতটুকু নেট কারেন্ট ঢুকছে সেটা। তো আমি সূত্রটা এভাবে লিখতে পারি যে V সমান I নেট ইনটু আর। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মূল সূত্র, যেটা দিয়ে আমরা সবকিছু করতে পারতেছি। এখন ঠিক আছে, এটা মনে রাখলেন, এটা মেশ অ্যানালাইসিসের সময় কাজে লাগবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে মেশ অ্যানালাইসিস করার সময় আমাদের একাধিক লুপ নিয়ে আলাদা আলাদা ভাবে কাজ করতে হয়। তো মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে যখন যে লুপ নিয়ে আমরা কাজ করতেছি ওই লুপটা হবে আমাদের প্রায়োরিটি লিস্টে নাম্বার 1, আর ওই লুপের মধ্যে যে কারেন্ট থাকবে ওই কারেন্টটা হবে অন্য লুপগুলা কারেন্টের চাইতে বড়। এটা যদি আমি এখানে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমি কি বোঝাতে চাইতেছি। এটা মুছে দিলাম। ধরেন আমি এটা সার্কিট আঁকি, এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে 20 ভোল্টের, এই একটা ব্যাটারি গেল, মানে সার্কিটের একটা অংশ গেল, এখানে আরেকটা এইভাবে উল্টা করে লাগাইলাম বুঝার জন্য। আর এই দিক দিয়ে ধরেন এইরকম এই, এটা হচ্ছে R1 ধরলাম, R1, R2, R3, R4, R5, R6, R7। ওকে, তো এখন যদি আপনারা কেভিএল ইউজ করতে যান তাহলে কিভাবে হবে? ধরেন এবার যে এটা হচ্ছে I1 কারেন্ট এখানে যাবে, এই পর্যন্ত যাবে, এখানে I1 কারেন্টটা ভাগ হবে I2 তে, I3 তে। I3 কারেন্টটা এই পুরা লাইন দিয়ে গিয়ে এই পর্যন্ত আসবে I3। ওকে, আর I2 যেটা, I2 এই পর্যন্ত আসবে, I2 এখানে আসে, এখানে কিন্তু I4 এ ভাগ হবে, এখানে I6 I5 এ ভাগ হবে।
এরপর এই i4 আর এখান থেকে যে i3 টা আসতেছিল, এই i4 আর i3 মিলে এখানে কিন্তু i6 হয়ে যাবে। তার মানে এই ছোট একটা রেজিস্ট্যান্সের মধ্যে, এটা কিন্তু কাইন্ডা ছোটই, এই একটা ছোট রেজিস্ট্যান্সের মধ্যে আপনাকে বের করতে হবে 6টা রাশি, i1 থেকে i6। তার মানে আপনার আননোন হয়ে গেছে 6টা। বাট আমাদের যে ক্যালকুলেটর গুলো ইউজ করি ওটার মধ্যে হাইয়েস্ট গেলে, যেমন আমি যেটা ইউজ করি ওটার মধ্যে 4টা মাপা যায় যাচ্ছে, বাট এখানে আমার আইসা বলছে 6টা। তো এটা কিন্তু মাপা অনেক কঠিন। এটার জন্যই মূলত মেশ অ্যানালাইসিস নতুন টেকনিকটা আসছে। মেশ অ্যানালাইসিস মূলত হচ্ছে কেভিএল এর ছোট ভাই। আপনি যদি কেভিএল পারেন আপনি মেশও পারেন, এটা তো আসলে দেখাই দিলেই হবে। তো আমি এই কারেন্ট গুলো মুছে দেই, আর এই R1 এর এই রোধ গুলার কিছু মান দিয়ে দিই, তাহলে একেবারে ম্যাথ বোঝানো যাবে, একবারে দুই কাজ হয়ে যাবে। আর এই কারেন্ট গুলো মুছে দেই, আমার আঙ্গুলি ভালো। আমাদের কাজ হচ্ছে লুপ কারেন্ট ধরা। লুপ কারেন্ট কি? এখানে লুপ দেখেন কয়টা, এখানে লুপ আসলে আছে হচ্ছে 4টা। কিভাবে? একটা লুপ, দুইটা লুপ, তিনটা লুপ, আর এটা হচ্ছে বড় উপর উপর দিয়ে একটা লুপ, তাই তো? বাট মেশ অ্যানালাইসিস এর একটা শর্ত হচ্ছে, মেশ অ্যানালাইসিস এমন একটা লুপের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যেই লুপের মধ্যে অন্য কোনো লুপ নাই। কিরকম? যদি আমি বড় লুপটা ধরি, ধরেন যে একদম উপর দিয়ে, মানে পুরা চার কোণে একটা বাইরে দিয়ে যে লুপটা আছে, ওইটার মধ্যে কিন্তু আমি মেশ অ্যানালাইসিস ইউজ করতে পারবো না। কারণ কি? এই বড় লুপের মধ্যে আরো তিনটা লুপ আছে। এই বড় লুপ যেটা, এই বড় বাইরে দিয়ে যে লুপটা আছে, এটার মধ্যে তিনটা লুপ, এটা লুপ আছে, এই লুপ আছে, এই লুপ আছে। তো মেশ অ্যানালাইসিসের শর্ত বলে যে যেই লুপের মধ্যে অন্যান্য লুপ আছে ওই লুপ আমি ইউজ করতে পারবো না, বাস। তাহলে বড় লুপটা বাদ। কিন্তু আপনি শুধু এই লুপের কথা চিন্তা করেন, এই লুপের মধ্যে কিন্তু আর কোনো লুপ নাই, জাস্ট এটা একটা লুপ, এটা একটা ইন্ডিভিজুয়াল লুপ, এটা একটা ইন্ডিভিজুয়াল লুপ। তো আমি তিনটা লুপে কিন্তু আমি মেশ অ্যানালাইসিস ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে মেশ অ্যানালাইসিস কোন লুপ ইউজ করতে হয়। এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা লুপের জন্য আলাদা আলাদা লুপ কারেন্ট ধরা। লুপ কারেন্ট গুলো কি? ধরেন লুপ কারেন্টের ডিরেকশন ধরে নিলাম এদিকে, আর এই লুপ কারেন্ট হচ্ছে i1। i1টা হচ্ছে এই যে লুপটা, এই লুপের মধ্যে i1 কারেন্ট রান করতেছে। ধরেন এটা হচ্ছে i2, আর এটা হচ্ছে i3 লুপ কারেন্ট। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে বেসিক কেভিএল এর মতো, কোনো কিছুই করতে হবে না। ধরেন আমি আশা করি দেখা যাইতেছে এখানে লুপ 1 যেটা, এটা হচ্ছে আমাদের লুপ 1, এই লুপ 1 এ কাজ করতেছি। আচ্ছা, লুপ 1 এর ব্যাপারটা হচ্ছে, ধরেন আমি এই পয়েন্ট থেকে শুরু করলাম, ধরেন এই পয়েন্ট আমার ইচ্ছা। তো কেভিএল কি বলে? ব্যাটারি কোন প্রান্ত দিয়ে ঢুকতেছে? ঋণাত্মক প্রান্ত দিয়ে ঢুকতেছে, এই জন্য -20। ওকে, এরপর এটা ধরেন মান নিলাম কত, 5। তাহলে এখানে এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ কত? এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ হচ্ছে জাস্ট 5i1। কারণ এই লাইনটাতে কিন্তু একমাত্র i1 ছাড়া আর কোনো কারেন্ট থাকার সুযোগ নাই, কারণ এটা কিন্তু একটা সেপারেট আলাদা লাইন, এটার সাথে কিন্তু কোনো লাইন আর শেয়ার না। তো এই লাইনের মধ্যে শুধুমাত্র i1 কারেন্টটাই চলতে পারবে, এই কারেন্ট ছাড়া অন্য কোনো কারেন্টই চলতে পারবে না। এই জন্য এই রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে 5i1। ভালো কথা। এটা ধরলাম আমি কত, 2 ওহম ধরলাম। এখানে একটু প্যারা আছে। তো আমি যখন এই রেজিস্ট্যান্সে ভোল্টেজ ড্রপটা মাপতে যাব, তখন আমাদের কিন্তু একটা প্যারার সম্মুখীন হতে হবে। কিরকম? আমি লুপ কাজ করতেছি এটা নিয়ে, সো আমার 1 নাম্বার লুপটা হচ্ছে আমার প্রায়োরিটি নাম্বার 1। আর যেহেতু আমি লুপ 1 নিয়ে কাজ করতেছি, সেজন্য লুপ 1 এর মধ্যে যে কারেন্ট আছে, লুপ 1 এর মধ্যে কারেন্ট হচ্ছে i1। i1 এর কারেন্টের মান অন্য যে কোনো কারেন্টের যেতে বড় ধরতে হবে, তাই তো? আচ্ছা, কিন্তু আমি যখন এইখানে আসলাম তখন আমি দেখলাম যে এই যে 2 ওহম যেটা আছে, সেটা কিন্তু এই এই 3 নাম্বার লুপ আর এই 1 নাম্বার লুপ দুইটার সাথে শেয়ার করে আছে। দেখেন এই লাইনটা কিন্তু 3 নাম্বার লুপেরও আছে, আবার 1 নাম্বার লুপেরও আছে। আমাদের এখানে এখন ওই আগে যেটা পড়ে আসে সেটা ইউজ করতে হবে। সেটা কি? আগে যেটা আমি ভোল্টেজ ড্রপের ক্ষেত্রে সে ইউজ করছি সেটা হলো 2 লিখলাম। এখন দেখেন i1 কারেন্ট কিন্তু আমি বড় ধরছি, রাইট? i1 কারেন্ট বড় ধরছি। এখন i1 কারেন্ট এদিকে ঢুকতেছে, i1 কারেন্ট এদিকে, i3 কারেন্ট কিন্তু দেখেন i3 কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে, ডান থেকে বামে i3 ঢুকতেছে। আর i1 যেটা, i1 কিন্তু বাম থেকে ডানে ঢুকতেছে। i1 আর i3 দিক কিন্তু বিপরীত। এখন যে কোনো একটা আগে মাইনাস বসবে। এখন কোনটার আগে মাইনাস বসবে? যেহেতু আমি লুপ 1 নিয়ে কাজ করতেছি, সেহেতু লুপ 1 এর যে কারেন্ট আছে ওটা আমাদের প্রায়োরিটি নাম্বার 1, ওটা বড়, তাই ওইটার আগে আমরা প্লাস দিব। তার মানে i1 আমার প্লাস থাকবে, মাইনাস বসবে হচ্ছে i3 তে। ওকে, শেষ। এরপর আমরা এইখানে এই লাইনে আসলাম। এটা কিন্তু একটা শেয়ার লাইন, এটা ধরলাম 3 ওহম আছে আমার।
এটা ধরলাম আমার 3 ওহম আছে, এটা কিন্তু একটা শেয়ার লাইন। এখন দেখেন I1 কারেন্ট কি এইভাবে এইভাবে ঘুরে নিচের দিকে নামতেছে, উপর থেকে নিচে, I1 কারেন্ট উপর থেকে নিচে, ওকে। আর I2 কারেন্ট কি, I2 কারেন্ট কিন্তু এই সেম রেজিস্ট্যান্সের মধ্য দিয়েই নিচ থেকে উপর উঠতেছে। এখন দেখেন I1 কারেন্ট আর I2 কারেন্ট দুটা কিন্তু বিপরীত দিক বিশিষ্ট, তাই তো? সো এখানে আমার একটা মাইনাস বসাইতে হবে, তার আগে আমি প্লাস দিয়ে, এটা কিন্তু সূত্রের প্লাস 3 লিখে নিলাম। এখন আমার যে কোনো একটা আগে মাইনাস করবে। আমি আবার বলতেছি, যে লুপ নিয়ে কাজ করতেছি ওই লুপের মধ্যে যে কারেন্টটা আছে ওইটার কারেন্টটা বড় হবে। সো আমি যেহেতু লুপ 1 নিয়ে কাজ করতেছি, তার মানে আমার I1 কারেন্টটা বড় হবে, I1 এর আগে যেন প্লাস হবে, আর I2 কারেন্টের আগে মাইনাস হবে, এই তো। এরপর আমি এই দিক দিয়ে এসে বললাম, এখানে এসে বলছি, শেষ। এই হচ্ছে আমার 0, 1 নম্বর ইকুয়েশন ডান। এখন আমি লুপ 2 ইউজ করব। লুপ 2 হচ্ছে এটা ধরলাম 30 ভোল্ট। তো আমি এখান থেকে কাজ করলাম, ঢুকতেছি, প্লাস 30 পাইলাম। এখন এইখান দিয়ে যখন আমরা আসবো, এই লাইনে যখন আমি আসবো, আমি আবার বলতেছি, যে লুপ নিয়ে কাজ করতেছি সেই লুপের মধ্যে যে কারেন্ট আছে ওটা বড় হবে, আর ওটা আমার প্রায়োরিটি লিস্টে 1 নাম্বার থাকবে। আচ্ছা, যখন আমরা এই লাইনে চলে আসছি, যখন আমাদের এই ভোল্টেজটার বিভব পার্থক্য মাপতে হবে বা ভোল্টেজ মাপতে হবে, তখন আমি খেয়াল করব যে আমি কিন্তু এবার লুপ 2 নিয়ে কাজ করতেছি। সো I2 টা আমার বড় হবে, আর এই 3 ওহমটা কিন্তু শুধুমাত্র এই 1 নাম্বার লুপের সাথে শেয়ার করতেছে। তখন যেহেতু এই শুধুমাত্র 1 নাম্বার লুপের সাথে শেয়ার করতেছে, সেক্ষেত্রে আমার I1 টা কিন্তু নেগেটিভ হবে। এভাবেও ধরা যায়। আবার আরেকটা জিনিস ধরা যায় যে যখন আমরা I2 নিয়ে লুপ 2 নিয়ে কাজ করতেছি, তখন I2 কিন্তু নিচ থেকে উপরে উঠতেছে, এটা হচ্ছে আমার I2, এটা হচ্ছে আমার I2। আর I1 যেটা, I1 কিন্তু উপর থেকে নিচে আসতেছে। সো আমি যেহেতু লুপ 2 নিয়ে কাজ করতেছি, সেজন্য আমার I2 হচ্ছে বড়, I2 হচ্ছে ছোট। যেহেতু এদের দুটার দিক বিপরীত দিক বিশিষ্ট, সেজন্য যে কোনো একটার আগে মাইনাস হবে। এখন কোনটার আগে মাইনাস হবে, এটা ধরলাম প্লাস 3 লিখলাম। মাইনাস হবে অবশ্যই I1 এর আগে, কারণ I2 টা আমার বড়, I1 টা ছোট আমি ধরে নিতেছি, কারণ আমরা লুপ 2 নিয়ে কাজ করতেছি, গেল। এরপর আমরা এই লুপটাতে আসি, এটা ধরেন 4 ওহম দিলাম। তো এই লুপ নিয়ে মানে এই রেজিস্ট্যান্স নিয়ে কাজ করার সময় তখন কি করতে হবে, সেম জিনিস অ্যাপ্লাই করব। আগে দেখবো যে এই লাইন যেটা মানে এই রেজিস্ট্যান্স যেটা, এটা কিন্তু 2 নাম্বার লুপ আর 3 নাম্বার লুপ, এই দুইটার মধ্যে শেয়ার করছে। সো এটার যখন আমরা ভোল্টেজ মাপতে যাবো, তখন আমি +4 লিখে দিলাম আগেই। এখন আমরা দেখতে হবে যে কোনটার আগে মাইনাস বলবে, কোনটার আগে প্লাস বলবে। আমি সেকেন্ড লুপ নিয়ে কাজ করতেছি, সেজন্য I2 টা হবে আমার বড়। I2 টা দেখেন বাম থেকে ডানে দিতেছেন, আর I3 টা কিন্তু এইভাবে ঘুরতেছে। তো I3 টা কিন্তু ডান থেকে বামে আসতেছে, সেজন্য I2 আর I3 এর দিক কিন্তু আবার বিপরীত। এখন আমাদের একটা আগে মাইনাস বসাইতে হবে, একটা আগে প্লাস বসাইতে হবে। যেহেতু আমরা লুপ 2 নিয়ে কাজ করতেছি, লুপ 2 এর যে কারেন্ট আছে সেটা আমাদের কাছে প্রায়োরিটি বেশি, সেজন্য I2 টা আমরা প্লাস দিব, আর I3 যেটা সেটা আমরা মাইনাস করে দিব। ধরেন এখন এখানে আসলাম, এখানে এটা ধরেন কত 5 ওহম দিলাম। তো এটা নিয়ে যখন আমি কাজ করব, তখন দেখেন এই লাইনটা কিন্তু শুধু I2 ই আছে, এই লাইনটা কিন্তু একটা সেপারেট লাইন। এই লাইনের মধ্যে কিন্তু I2 ছাড়া, এই লুপ I2 ছাড়া অন্য কোনো লুপের কারেন্ট এখানে আসতে পারবে না, কারণ এই লাইনটা হচ্ছে একদম সোললি লুপ নাম্বার 2 এর। তো এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ হবে হচ্ছে +5I2 = 0। এটা আমার 1 নাম্বার ইকুয়েশন, এটা আমার 2 নাম্বার ইকুয়েশন। এটা এরপর আমরা 3 নাম্বার লুপ নিয়ে আসি। এটা ধরেন 10 ভোল্ট আছে, এটা ধরেন 5 ওহম, এটা ধরেন আবার 3 ওহম। তো লুপ যখন আমি এটা নিয়ে কাজ করি এই লাইন দিয়ে, তো এখানে ঢুকতেছে লুপ 3, যেটা 5 ওহমের মধ্যে দিয়ে জাস্ট I3 কারেন্ট কিন্তু ঢুকতেছে। বারবার বলতেছি, কারণ কি এই লাইনটার মধ্যে কিন্তু অন্য কোনো কারেন্ট থাকার সুযোগ নাই। এটা কিন্তু লুপ 3 এর জন্য সেপারেট, এটা আলাদা লাইন। এই লাইনের মধ্যে শুধুমাত্র লুপ কারেন্ট I3 থাকতে পারবে। তো এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে 5I3 প্লাস দিলাম। কারণ প্লাস কি, প্লাস হচ্ছে কারণ এটা ব্যাটারি ধনাত্মক প্রান্তে দিয়ে প্রবেশ করতেছে। এটা হচ্ছে 10 ভোল্ট, 10 ভোল্ট লিখলাম। এই লাইনে আসলাম, এখানেও কিন্তু দেখেন এই রেজিস্ট্যান্সের মধ্যেও কিন্তু এই I3 ছাড়া আর কোনো কারেন্ট থাকতে পারবে না, কারণ এই রেজিস্ট্যান্সটা কিন্তু লুপ 3 এর জন্য সেপারেট বা লুপ 3 এর জন্য ইউনিক, যেটাই বলেন। আমার উদ্দেশ্য হচ্ছে, মানে আমার বলার ব্যাপারটা হচ্ছে, এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সের মধ্যে I3 ছাড়া অন্য কোনো কারেন্ট থাকতে পারবে না।
তো এই রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ভোল্টেজ ড্রপ কত 3i3, এই তো। এখন আমি এই রেজিস্ট্যান্সে আছি, সেম কাহিনী আবার করতে হবে। এই রেজিস্ট্যান্সটা দেখেন, এটা কিন্তু 2 নাম্বার লুপে শেয়ার করছে আর 3 নাম্বার লুপে শেয়ার করছে। আমরা এখন 3 নাম্বার লুপ নিয়ে কাজ করতেছি, সেজন্য আমাদের প্রায়োরিটি লিস্টের উপরে থাকবে হচ্ছে i3 কারেন্ট, আর 2 নাম্বারে থাকবে হচ্ছে i2 কারেন্ট, তাই তো। তো আমি প্লাস সূত্রের প্লাস এটা 4 দিলাম। এখন আমার এখানে আগে একটার আগে প্লাস বসবে, একটা আগে মাইনাস বসবে। প্লাস বসবে কোনটার আগে? যেহেতু আমরা 3 নাম্বার লুপ নিয়ে কাজ করতেছি, সেজন্য আমার i3টা বড়, i2টা কিন্তু ছোট। এটা আবার দেখেন, i3 ডান থেকে বামে যাইতেছে, ডান থেকে বামে i3, আর i2 যেটা, i2 কিন্তু বাম থেকে ডানে যাইতেছে। আবার কিন্তু i3 আর i2 এর মধ্যে কিন্তু দিক বিপরীত আছে, সেজন্য আমার একটা আগে প্লাস, একটা আগে মাইনাস। কোনটার আগে প্লাস? যেহেতু আমরা 3 নাম্বার লুপ নিয়ে কাজ করতেছি, সেজন্য ওটার প্রায়োরিটি লিস্টে আমরা উপরে থাকবে, সেটা হচ্ছে i3, i3 আগে প্লাস আর i2 আগে হচ্ছে মাইনাস, এই তো। এখন আমরা এটাতে আসি, এই যে 2 ওহমেরটা, এটা তো সেম জিনিস করতে হবে, প্লাস 2 দিলাম। এটা কি 3 নাম্বার লুপের সাথে শেয়ার করছে i1, আর 1 নাম্বার লুপের সাথে শেয়ার করছে এই 2 রেজিস্ট্যান্সটা। এখন দেখতে হবে যে আমরা কোনটা নিয়ে কাজ করতেছি, সেম লুপ 3 নিয়ে কাজ করতেছি। লুপ 3 এর মধ্যে যে কারেন্ট আছে সেটা আমাদের প্রায়োরিটি লিস্টে 1 নাম্বার থাকবে, সেই জন্য আমরা একটার আগে প্লাস দিব, একটার আগে মাইনাস দিব, তাই তো। এখন কোনটার আগে প্লাস, কোনটার আগে মাইনাস? i3 দেখেন, i3টা যেহেতু বড়, i1টা ছোট। আবার i3টা দেখেন ডান থেকে বামে যাইতেছে, আর i1টা কিন্তু বাম থেকে ডানে যাইতেছে। আবার i3 আর i1 এর মধ্যে কিন্তু দিকের ডিফারেন্স আছে, দুইটা দিক বিপরীত, সেই জন্য একটার আগে প্লাস, একটার আগে মাইনাস। কোনটার আগে প্লাস? যেহেতু আমরা i3 নিয়ে কাজ করতেছি, সেই জন্য i3 আগে প্লাস, কারণ আমরা লুপ নাম্বার 3 নিয়ে কাজ করতেছিলাম, আর লুপ নাম্বার 3 হচ্ছে প্রায়োরিটি লিস্টের উপরে থাকবে। লুপ নাম্বার 3 এর কারেন্ট হচ্ছে i3, এই জন্য। আর এটা যে লুপ নাম্বার 1 নিয়ে কাজ করতেছিলাম, লুপ নাম্বার 1 এর মধ্যে কারেন্ট হচ্ছে i1, i1টা হচ্ছে মাইনাস, এই তো। এটা সমান কত? এখান থেকে ঘুরে 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 আবার আগে থেকে চলে আসছে, এটা সমান 0। এই হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। এখন জাস্ট আপনাদের কাজ, 3টা ইকুয়েশন পাইছেন, 3টা আননোন আছে, i1, তিনটা আননোন, i1 আছে, i2 আছে, i3 আছে। 3টা ইকুয়েশন সলভ করলে আপনি i1, i2, i3 লুপ যে কারেন্ট গুলো আপনি ধরছিলেন, ওগুলার মান আপনি পাই যাবেন, ঠিক আছে। তার মানে এখন আপনার, আমি ধরে নিতেছি যে আপনি অলরেডি ক্যালকুলেটর ইউজ করে i1, i2, i3 এই 3টা কারেন্ট আপনি অলরেডি বের করে ফেলছেন, ওকে। আমি ধরে নিলাম যে আপনি 3টা কারেন্ট বের করছেন অলরেডি ক্যালকুলেটর ইউজ করে। এখন আপনাকে দেখতে হবে যে না, অ্যাকচুয়ালি কোনটার ভিতরে কত কারেন্ট যেতেছে সেটা বের করা। এটা কিন্তু আমরা জাস্ট লুপ কারেন্ট বের করছি। লুপ কারেন্ট মানে কিন্তু সবগুলো লাইনে আলাদা আলাদা কারেন্ট হয় নাই, কারণ কি একটু আগে তো আমরা দেখাইছিলাম যে এখানে অ্যাকচুয়ালি 6টা কারেন্ট আসে। তো এখানে আমরা পাইছি হচ্ছে 3টা কারেন্ট। আমরা এই 3টা কারেন্ট দিয়ে 6টা কারেন্ট বের করবো, কিভাবে দেখাই দিচ্ছি। তো আমি ধরলাম যে আপনি i1, i2, i3 বের করে ফেলছেন অলরেডি ক্যালকুলেটর দিয়ে। এখন আমি কি করব, এখন আমি এই লুপ কারেন্ট গুলা কি মুছে দিব? এই যে এইগুলা মুছে দিব, এগুলা দরকার নেই, এই চিহ্নগুলা দিলে আরো প্যারা লাগবে। এই যে এখন সেম ধরেন, এখান দিয়ে ধরেন i1 কারেন্ট যাইতেছে, তো i1 কারেন্ট কিন্তু এই লাইন দিয়ে যাইতেছে। আবার চিন্তা করেন একটা জিনিস, এই লাইনের মধ্যে এই লুপ i1 কারেন্ট ছাড়া অন্য কোনো কারেন্ট থাকতে পারে কিনা? থাকতে কিন্তু পারে না, কারণ কি i1 কারেন্ট এই লুপ দিয়ে যাইতেছিল, আবার i1 কারেন্ট আমি এই লুপের এই অংশটা দিয়ে ধরছি, এই অংশটা কিন্তু অন্য কোনো লুপের সাথে শেয়ার করা না। সেজন্য এই লাইনটুকুর মধ্যে কিন্তু যে কারেন্টটা যাবে ওটা হবে একদম আমি যে লুপ কারেন্ট ধরছিলাম সেটা সমান, তার মানে i1 সমান i1। এই তো আপনি পাই গেলেন i1 গেল। এখন দেখেন, আপনি এখন আসছেন এই লাইনে। এখন এই লাইনে একটু প্যারা আছে, প্যারাটা কি? এখন এই লাইনে কতটুকু কারেন্ট যাবে সেটা নিয়ে চিন্তা করতে হবে। সেটা কিরকম, এটা তো বের করছি। এখন দেখেন এই লাইনে কতটুকু কারেন্ট যাবে, আমি এটা বলতেছি এটা কিন্তু নেট কারেন্ট, এটা কিন্তু নেট কারেন্ট। এখানে যদি i2 কারেন্টটা হয়, এই i2টা হবে নেট, কিসের কিসের নেট? i1 আর i3 নেট। কারণ কি এই যে 2 ওহমের যে রেজিস্ট্যান্স যেটা আছে সেটা কিন্তু 3 নাম্বার লুপ আর 1 নাম্বার লুপ এই দুটো শেয়ার করছে। তো আমি ধরলাম i2টা ডান দিকে যাইতেছে, আমি ধরছি i2টা ডান দিকে যায়, তো আমার i2 মানটা বের করতে হবে। এখানে দেখেন i3 আর i1 কোনটা ডান দিকে যায়? i3 কিন্তু ডান থেকে বামে আসে, i1 কিন্তু বাম থেকে ডানে যেতেছে, তার মানে i1 এর সাথে i2 এর দিকের একটা মিল আছে, সেজন্য আমরা এই দুটারে একই চিহ্নে রাখতেছি। এটা যদি প্লাস হয় এটা প্লাস হবে, তার মানে i1 মাইনাস i3,
এই তো আপনি আই টুটা বের করে ফেললেন, হয়ে গেল। এখন আপনি আসেন হচ্ছে এটাতে, যে 5 ওহমেরটাতে। 5 ওহমেরটাতে কি, এখানে যদি I3 কারেন্ট যায়, এই যে ধরেন এই লাইনটা দিয়ে এখানে যদি I3 কারেন্ট যায়, এই লাইনটা চিন্তা করেন, যে উপরের লাইন চিন্তা করেন, উপরের লাইনের মধ্যে কি এই লুপ 3 এর কারেন্ট I3 ছাড়া অন্য কোনো কারেন্ট যাওয়ার সুযোগ আছে? সুযোগ কিন্তু নাই, কারণ এই লাইনটা কিন্তু একমাত্র শুধুমাত্র লুপ 3 এর মধ্যেই আছে। এই লাইনটা উপরের যে এই লাইনটা, এটা কিন্তু অন্য কোনো লুপের সাথে শেয়ার করা না, এটা শুধুমাত্র ওই 3 নাম্বার লুপের মধ্যেই আছে। তো এই লাইনের মধ্যে কারেন্ট হবে হচ্ছে I3 সমান লুপ কারেন্ট I3। এই তো হয়ে গেল। সেম জিনিস এখানেও ঘটবে, কারণ কি এই 3 ওহমের মধ্যে তো কিন্তু I3 কারেন্টই যেতেছে, তো পুরাটা আসলে I3 হবে। চলে আসলাম। এখন আমি আসি যে এই লাইনটাতে। ওকে, এই লাইনে ধরলাম আমরা I4 কারেন্ট যেতেছে, এটা ধরেন I4 লেখা বুঝতে হবে না। I4 ধরেন উপর থেকে নিচে যাইতেছে, উপর থেকে নিচে যেতেছে I4। তো I4 এর দিক, I4 এর মান কিরকম হবে দেখেন। I4টা হচ্ছে কোন রেজিস্ট্যান্সের মধ্যে যায়? I4টা কিন্তু মাঝখানে রেজিস্ট্যান্সের মধ্যে যায়। তো এই রেজিস্ট্যান্সটা কোন কোন লুপের মধ্যে শেয়ার করছে? এই রেজিস্ট্যান্সটা শেয়ার করছে হচ্ছে 1 নাম্বার লুপ আর 2 নাম্বার লুপ, তাই তো। এখন আমি I4টা ধরছি উপর থেকে নিচে, এখন আপনাকে দেখতে হবে যে কোন লুপের কারেন্টটা উপর থেকে নিচে যেতেছে। এখানে দেখেন I1 কারেন্ট যেটা, সেটা কিন্তু উপর থেকে নিচে, দেখেন আমরা ঘুরতেছে না, উপর থেকে নিচে। তো I4 যদি প্লাস হয়, আপনি প্লাস I1 দিবেন, কারণ দুইটার দিক আবার দুইটা দিক সেম আছে। আর I2 যেটা, I2 দেখেন এভাবে কিন্তু উঠতেছে, I2 কিন্তু নিচ থেকে উপরে, I1 উপর থেকে নিচে, I2 নিচ থেকে উপরে। তো এখানে আপনি I4 লিখবেন হচ্ছে I4 সমান I1 মাইনাস I2। এই তো I4 হয়ে গেল। এখন ধরেন এটা হচ্ছে I5, তাই তো, আমার I5 বের করতে হবে। এখন আপনি I5 ইজিলি বের করতে পারবেন। I5 সমান কি, I5টা কি বাম থেকে ডানে ধরছি আমি, তো আমাকে চিন্তা করতে হবে যে এই রেজিস্ট্যান্সটা যে যে লুপ শেয়ার করছে ওই লুপের মধ্যে কোন কারেন্টটা বাম থেকে ডানে যাইতেছে। দেখেন আপনি চিন্তা করলে বুঝবেন। I2টা দেখেন, I2টা কিন্তু এইভাবে ঘুরতেছে, তো I2টা যদি এইভাবে ঘুরে, তার মানে বাম থেকে ডানে যাইতেছে, এইভাবে বাম থেকে ডানে। I5টা যদি প্লাস হয়, তাহলে এটা সমান হবে প্লাস I2, দুটো দিক সেম। আবার I3টা দেখেন, I3 কিন্তু ডান দিকে ঘুরতেছেন এইভাবে, তো I3টা কিন্তু এভাবে ঘুরে ডান থেকে বামে আসতেছে। I2টা কিন্তু ডান থেকে বামে আসতেছে, আর I2টা কিন্তু বাম থেকে ডানে যাইতেছে। তো I5 হচ্ছে I2 মাইনাস I3। এই I5 এর মান আপনি বের করে ফেললেন, এই তো শেষ। এবার আপনি এই লাইন ধরলেন, এই লাইন হচ্ছে I6, তাই তো। এখন আপনি চিন্তা করে দেখেন যে এই লাইন যেটা আছে, যে এই লাইন এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এই পুরো লাইনটাই কিন্তু অন্য কোনো লুপের সাথে শেয়ার করা নাই। তার মানে আমি এই লুপের যে কারেন্টটা ধরছিলাম, এই সেম কারেন্টটা কিন্তু এই লাইন দিয়ে ফ্লো হচ্ছে। তো আমি ডিরেক্ট লিখে দিতে পারি যে I6 সমান I2। এই তো হয়ে গেল। এখন আপনি কি করলেন, এই 3টা লুপের কারেন্ট ইউজ করে আপনি কিন্তু 6টা কারেন্ট বের করে ফেললেন। আপনার অত বড় ক্যালকুলেশনও করা লাগলো না, যেখানে আপনার 6টা আননোন আসবে, আপনার অ্যাকচুয়ালি আননোন আসবে 3টা। তো আপনি 3টা থেকে কিন্তু 6টা কারেন্ট ইজিলি বের করতে পারলেন। এটাই হচ্ছে মেশ অ্যানালাইসিস। এটা হচ্ছে কেভিএল এর ছোট ভাই, আমি একবার বলছিলাম, কারণ সেম জিনিস কিন্তু কেভিএল আমরা করছি, বাট এটা একটু অন্যভাবে করছি, এইটুকুই। সো আই হোপ আমি বুঝতে পারছি। আজকে আমি অনেকটা জড়তা ছিল আমার মধ্যে, আর কিছু ওয়ার্ড আমি হয়তো মিসপ্রোনাউন্স করছি, সো অ্যাপোলজিস ফর দ্যাট। আর এই তো, ভালো মতো পড়াশোনা করেন। এরপর আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে সুপার মেশ। সুপার মেশ এই ভিডিওতে না, সুপার মেশ আলাদা একটা ভিডিও ডিজার্ভ করে অলরেডি, তো এটা আলাদা একটা ভিডিওতে ডিসকাস করতে হবে। আপনি মেশটা ভালো মতো করেন, আর মেশের যে ম্যাথ গুলো আছে ওগুলো কিছু করতে পারেন, আপনার ইচ্ছা। এই তো এই পর্যন্তই, আশা করি আমি বুঝাতে পারছি আজকে। আল্লাহ হাফেজ, টাটা।